স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে সাথে আছে আমি শামীম জাহিদ। অন্যান্য বারের তুলনায় এবার রাজধানীর ট্যানারিগুলোতে কোরবানির পশুর চামড়া সরবরাহ অনেকটাই কম হয়েছে বলছেন আড়তদাররা। কারণ হিসেবে এই খাতের সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দায়ী করছেন চামড়া পাচার হয়ে যাকে। আজ আমাদের আলোচনার বিষয় চামড়ার বাজার। এই নিয়ে আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আলী হোসেন এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নিন একটি প্রতিবেদন। এবছর 1 কোটি গরু আর 1 কোটি ছাগলের চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। এর অর্ধেকেরও বেশি পাওয়া যাবে এই কোরবানির ঈদে। তবে আড়তদাররা বলছেন গত 3 দিনে আশানুরূপ কাঁচা চামড়া আসেনি রাজধানীর আড়তগুলোতে। মার্কেটের যেটা চাহিদার চিন্তা ছিল, মার্কেট ফুলফিল হয়নি কোনো অবস্থাতে। সেই অবস্থাতে আমাদের পরিসংখ্যানে এটা আছে যে 25% মাল কম আমদানি হয়েছে আমাদের পোস্তা মার্কেটে। আরও বেশি আমাদের অ্যাকসেপ্টেশন ছিল, আমাদের চাওয়া পাওয়া আরও বেশি ছিল, কিন্তু এটা আমাদের ফুলফিল হয়নি। ঢাকার বাইরে ট্যানারি রয়েছে মাত্র 3টি। ফলে জেলা পর্যায়ের সংগৃহীত প্রায় সব চামড়া আসে রাজধানীর পোস্তা ও হাজারেবাগের ট্যানারিতে। চামড়া প্রক্রিয়াজাতকারকদের সংগঠন বলছে এরই মধ্যে কোরবানির পশুর চামড়া আসছে, তবে সরবরাহ কম। পাচার হওয়ার সম্ভাবনা সবসময় থাকে, কারণ 20 থেকে 25% চামড়া পাচার হয়। সুতরাং পাচার রোধ করার জন্য যারা আইন প্রয়োগকারী সংস্থা এবং যারা বর্ডার গার্ড আছেন তারা যাতে নজরদারি জোরদার করেন সেই ব্যাপারে আপনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। চামড়া রপ্তানিকারকদের সংগঠন বলছে কোরবানির মৌসুমে প্রতি বছর সংগৃহীত চামড়ার অন্তত 20 ভাগ পাচার হয় ভারতে। পাচার ঠেকাতে এবার আগেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দাম নির্ধারণ করা হয়, কিন্তু এতেও আশানুরূপ ফল মেলেনি। বর্ডারের আশেপাশে যে হাটগুলো আছে সেখানে কিন্তু তারা এসে অবস্থান নিচ্ছে এবং অবস্থান নিয়ে তারা কিন্তু ভালো মানের চামড়াটা তারা ক্রয় করতেছে। অন্তত 15 থেকে 20% চামড়া ভারতে পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রপ্তানিকারকরা বলছেন এবার এ খাতে 900 কোটি টাকারও বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হবে, যা বিগত বছরের তুলনায় প্রায় 150 কোটি টাকা বেশি। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব আলী হোসেন এবং জনাব শাহিন আহমেদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। জনাব আলী হোসেন, প্রথম প্রশ্ন আপনার কাছেই, যে আমরা আমাদের প্রতিবেদন দেখলাম যে প্রতি বছরই যেটা হয় যে কোরবানি ঈদের আগে আন্তর্জাতিক বাজারের সাথে দাম একটা ঠিক রেখে একটা স্থানীয় বাজারের জন্য চামড়ার দাম নির্ধারণ করা হয়ে থাকে। এরপরেও কেন আমাদের চামড়া বাইরে পাচার হয়ে যাচ্ছে, বিশেষত ভারতে কেন হচ্ছে? চামড়া মূলত পাচার এখন পর্যন্ত হয়নি। প্রাথমিক অবস্থায় এই চামড়াটা জবাই হওয়ার পর লবণজাত হয়ে যায়। লবণজাত চামড়াগুলি সামনে দেখা যাবে, 3 মাস আমরা দেখতে পারবো এর মধ্যে পাচার হয় কিনা। আর প্রাথমিক অবস্থায় কিন্তু চামড়া পাচার হয় না। আমরা আশঙ্কা করছি পাচার হয়ে যাবে। আশঙ্কা ওই আপনার ভারতবর্ষে ডিভ্যালুয়েশন হয়েছে 27%, 27%। হ্যাঁ, ভারতের রুপির মান বেড়ে গেছে, কমে গেছে, অবমূল্যায়ন হয়েছে, এবং আমাদের দেশের টাকার কিন্তু মূল্যায়ন হয়েছে। হ্যাঁ, যেটা আমরা গত বছর 82 টাকা ডলারের প্রাইস পেয়েছিলাম। দাম নির্ধারণ করা হলো এবারে ঈদের আগে, সেটা এই বিষয়গুলোকে বিবেচনা না হয়নি যেগুলো আপনি বলছেন? না, সমস্ত কিছু বিবেচনা করে কি দামটা নির্ধারণ করেছে। আমরা 3টা সংগঠন মিলে এই দামটা নির্ধারণ করেছি: বাংলাদেশ ফিনিশ লেদার গুডস ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন এবং আমরা বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন। 3টা সংগঠন মিলে আমরা দামটা নির্ধারণ করছি। আমরা দামটা নির্ধারণ করি পাস্ট থেকে, অতীত থেকে, বর্তমানকে রেখে, আমার সামনে ফিউচারকে রেখে আমরা দামটা নির্ণয় করি। কারণ হচ্ছে কি, চামড়াটা কিন্তু আপনার প্রতিদিন কিন্তু এর দামের কিন্তু পরিবর্তন হচ্ছে। বিশ্ববাজারের চাহিদা এবং দামের কিন্তু পরিবর্তন হয়, প্রতিটা সপ্তাহে কিন্তু দাম এটা চেঞ্জ হচ্ছে, প্রতি মাসে দাম চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে যে চামড়াগুলো আমাদের এখানে জবাই হয়েছে, এই 3 দিনের মধ্যে যে চামড়াগুলি জবাই হয়েছে, এই 3 দিনের মধ্যে এই চামড়াগুলি কিন্তু প্রক্রিয়মেন্ট হয়ে গেছে, লবণজাত কিন্তু হয়ে গেছে দেশের প্রত্যন্ত অঞ্চলে, সমস্ত দেশব্যাপী। তো এই চামড়াগুলি ধীরে ধীরে 3 মাস ব্যাপী এখানে আসবে। 3 মাসের মধ্যে এইটা প্রক্রিয়াজাত হবে, হাজারবাগ ফ্যাক্টরিগুলোতে প্রক্রিয়াজাত হবে, তারপরে কন্টিনিউয়াস সেল হবে। তখন বাজার কোথায় গিয়ে দাঁড়ায়, এই পরিপ্রেক্ষিতে আমরা মোটামুটি একটা চিন্তা ভাবনা করে পাস্ট, প্রেজেন্ট, ফিউচারকে কম্বাইন করে আমরা দরটা নির্ধারণ করেছি। জনাব হোসেন, আপনাকে ধন্যবাদ। জনাব শাহিন আহমেদ, আপনার কাছে আপনার কি মনে হয় যে দাম নির্ধারণের কথা বলছি, পাচার হওয়ার যদি একটা কারণ একটা হতে পারে যে সেখানে ভারতে বা অন্য দেশে, মূলত ভারতে, সেখানে দাম বেশি পাচ্ছে এখানকার চেয়ে, তাহলে কি এই দাম নির্ধারণে আমাদের কি দুর্বলতা রয়েছে?
দেখুন এখানে কিন্তু প্রত্যেক বছরই কিন্তু 15 থেকে 20% চামড়া পাচার হয়। যেহেতু আপনার এইখানে একটা সিন্ডিকেট কাজ করে কুরবানি আসলে, যে এই সিন্ডিকেটগুলো হলো পাচারকারী সিন্ডিকেট। এরা আমাদের দেশে এই দেশের মূল্যবান চামড়াগুলো আপনার পাচার করে তারা ওইখান থেকে বিভিন্ন মাদক দ্রব্য সহ অবৈধ পণ্য নিয়ে আসছে। এখানে আপনার যে প্রশ্ন করেছেন যে আমরা প্রাইসটা যে কোট করেছি, আমাদের আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে আমরা সামঞ্জস্য করে কিন্তু আমরা প্রাইসটা কোট করেছি যে আমাদের সেলিং প্রাইস কত, এবং পাশাপাশি আমরা কিন্তু এই বিগত 10 বছরের ভিতরে সর্বোচ্চ প্রাইস কোট করেছি যাতে ভারতে কোনোভাবে এই চামড়াটা পাচার না হয়। কিন্তু নিশ্চয়ই ভারতীয় যারা ব্যবসায়ী যারা কিনে নিচ্ছে তারা এই দামের চেয়ে বেশি দাম দিচ্ছে বলে সেখানে যাচ্ছে, এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, এখানে দেখুন ভারতীয় রুপির অবমূল্যায়ন হয়েছে, এখানে আমাদের কিন্তু আমাদের মুদ্রার তুলনায় 27%। এখন এইখানে আপনার ভারতে অনেক ব্র্যান্ড কোম্পানি এখন ওইখানে চলে আসছে, যেহেতু তারা হাই ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করছে, তার কারণে কিন্তু তারা কিন্তু এইখান থেকে যদি একটু বেশি দামেও কিনে তাদের কোনো সমস্যা হয় না। সুতরাং ওই সময় এই সিন্ডিকেট সহ যারা এই ব্যবসায়ীরা আছেন এই ওত পেতে থাকেন কিভাবে এই দেশের চামড়াটা পাচার করবেন। হ্যাঁ, কিন্তু সেটা বন্ধ করার কি আমাদের কোনো উপায় আছে জনাব আলী হোসেন? অবশ্যই বন্ধ করার উপরে যে সরকার আমরা যদি কম দাম দেই তাহলে কি বন্ধ না, হবে? সরকার যদি এডুকেট মেজার নেয় তাহলে বন্ধ হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা হচ্ছে কি যে আমাদের চামড়াটা তো আর কাজ হবে না। কুরবানির সময় অত্যন্ত উৎকৃষ্ট মানের চামড়া হয়, যেটা পাকিস্তান ইন্ডিয়া এই চামড়াটা হয় না। আমাদের দেশে যে চামড়াটা হয় কুরবানি, যেটার আমরা সিলেকশনে যেমন ঢাকা শহরের চামড়া হয়, কেন আমাদের দেশে যে পশুর চামড়া সবচেয়ে ভালো অন্যদের চেয়ে কেন ভালো? এটা গড গিফটেড আবহাওয়ার কারণে, ট্রপিক্যালাইজ কান্ট্রির কারণে আমাদের দেশের সাইজিংটা হয় যে সাইজটা ক্লাইমেট, সেটা ভারতে একই ক্লাইমেট, পাকিস্তানে একই রকম না। এখানে ব্যাপার হলো যে জলবায়ুর একটা ব্যাপার আছে, আমাদের এখানে পানির ব্যাপার আছে। এখানে কিন্তু একটা ভারতীয় আপনার সবচেয়ে মজার ব্যাপার হলো যদি ভারতের একটা গরু এই দেশে চলে আসে 2-3 মাস থাকার পরে এখানে যে ঘাস, এখানে পানি খাওয়ার ফলে এবং জলবায়ুর ফলে আপনার এটা গ্রেনটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখানে একটা ন্যাচারাল একটা ব্যাপার। আচ্ছা, এটা আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি, এবং আপনার এইখানে এই জলবায়ুর প্রভাবের জন্য আপনার আমাদের গ্রেন ভালো, যেটা আপনার ফ্রান্স কাপ বলেন এই ওয়ার্ল্ডের ভিতর সবচেয়ে ফেমাস। সেই ফ্রান্স কাপের পরে কিন্তু আমাদের দেশের চামড়ার গুণগত মান কম্পেয়ার করা যায় ফ্রান্স কাপের সাথে। আচ্ছা, ধন্যবাদ। আমরা আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণ করি, যেটা হয় যে আমাদের যে চামড়া সংরক্ষণ করা হয়, সংরক্ষণের একটা বড় দিক হচ্ছে লবণের প্রয়োজন হয় কোরবানির সময় বেশি পরিমাণে। আমরা ঠিক যে সল্ট ইউজ করি বা যে লবণটা ইউজ করি এটা অনেকেই বলে থাকেন যে এটা অনেকটা নোংরা, অতটা পরিশোধিত নয়, এর ফলে চামড়ার গুণগত মানের ক্ষতি হয়। এটার কি কোনো বিকল্প রয়েছে যে আমরা আমাদের দেশে যে লবণটা হচ্ছে সেই লবণের গুণগত মান ভালো, এবং সেই লবণ দিয়ে আমরা কিন্তু এই বছরে বিগত বছরগুলোতে লবণজাত করেছি চামড়াগুলিকে মোস্টলি আর কি বলতে গেলে। ভারত থেকে কিছু লবণ কিছু আমদানি হয়, সেই লবণের ভিতর ইউরিয়া মিশ্রিত থাকে এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল কম্বিনেশন থাকে, সেই লবণ ইউজ করার ফলে আমাদের চামড়ার গুণগত মান নষ্ট হয়ে যায়। তা আমরা এই বছর দেশীয় লবণ আমরা ঈদের পূর্বেও সমস্ত মিডিয়াকে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াকে বলেছি দেশীয় লবণ ব্যবহার করার জন্য। দেশীয় লবণ আমরা ব্যবহার করে আমাদের চামড়া যে প্রক্রিয়াজাত করা হয়েছে সেটার গুণগত মান অনেক ভালো হবে, এবং সেটাই উৎকৃষ্ট আমাদের জন্য। জনাব শাহিন, আপনার কাছে একই রকম প্রশ্ন আমার, সেটা হচ্ছে অনেকে বলে থাকেন যে খনিজ লবণটা চামড়া প্রক্রিয়া অনেক বেশি ভালো, যেটা অনেক আমাদের দেশে ইম্পোর্ট করা হয়, এটা কি সত্যি কিনা? না, এখানে দেখুন যে প্রত্যেক কুরবানিতে আসলে প্রায় আমাদের 10,000 থেকে 15,000 মেট্রিক টনের লবণের প্রয়োজন হয় সারা বাংলাদেশে এই প্রিজার্ভেশন করার জন্য, যার ফলে দেখা যায় যে এই সময় আসলেই আপনার লবণের দামটা বৃদ্ধি করে ফেলে। এটা এক ধরনের স্বাভাবিক যে এখানে মানে যেটা চাহিদা বাড়লে, ডিমান্ড বাড়লে যেটা হবে, সাপ্লাই যখন কম থাকবে এটা হবে, সেটা আসলে মেজার নেওয়া উচিত আগে থেকে, সেটা আসলে নেওয়া হয় না। মেজারটা কিন্তু আপনার টিসিবি সহ আপনার কমার্স মিনিস্ট্রি। এখানে ব্যাপার হলো যে আমাদের এই সিজনটা আসলে দেখা যায় যে কিছু সিন্ডিকেট আপনার ভারত থেকে নিম্নমানের, যেটা খনিজ লবণ বলে, খনিজ লবণ খুবই নিম্নমানের, সেটা হলো কি আপনার সালফেটের পরিমাণ অনেক বেশি, এবং আমাদের লবণটার গুণগত মান ভালো, যেহেতু আমাদের লবণটা আপনার সাগর থেকে উত্তোলন করা হয় এবং ওইটাতে আপনার সোডিয়াম ক্লোরাইড পরিমাণ বেশি থাকে, যার কারণে প্রিজার্ভেশনও আপনার খুব লংজারভিটি বেশি, এবং খনিজ এবং সাগরের লবণের ভিতরে পার্থক্য এতটুকু। ধন্যবাদ জনাব আহমেদ। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।
স্বাগত আরেকবার খাতের মাছ থেকে প্রতিষ্ঠানে। আজ আমরা কথা বলছি চামড়ার বাজার নিয়ে। এ নিয়ে আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্টিন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আলী হোসেন এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ। জনাব আলী হোসেন এবং জনাব শাহিন আহমেদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। আমরা আলোচনা শুরু করাবো। একজন দর্শক আমাদের প্রশ্ন পাঠিয়েছেন, উনি জানতে চাচ্ছেন, বাবু, এইবার আপনাদের ট্যানারিতে চামড়ার মজুদ কেমন হয়েছে, আর কালেকশন কতখানি করতে পেরেছেন, দেখুন, এখানে মানে কিন্তু আশানুরূপ করতে পেরেছেন কিনা এবার? ঈদের মাত্র গেল 4 থেকে 5 দিন, এখনো কিন্তু আপনার ওইভাবে কালেকশন হয়নি। যেহেতু চামড়ার বাজার অস্থিতিশীল, কিছু মৌসুমী ব্যবসায়ী এবং ভারতীয় এজেন্টদের দ্বারা আপনার চামড়া ক্রয় বিক্রয় হয়েছে, তার কারণে ট্যানারি মালিকরা চিন্তিত। আমরা যে দামটা বেঁধে দিয়েছিলাম সেই দামের বাইরে কিন্তু কেনাবেচা হয়েছে। এই কারণে ট্যানারি মালিকরা খুব ধীরে সুস্থে বুঝে শুনে আপনার চামড়া ক্রয় করছে। হ্যাঁ, সেটাই। এইখানে এখনো আপনার প্রায় 5 থেকে 6% চামড়া আপনার ক্রয় হয়েছে, আর এখনো আপনার চামড়া ক্রয় করা হচ্ছে ধীরে সুস্থে। জনাব আলী হোসেন, জনাব শাহিন বলছিলেন যে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে কেনা বেচা হয়েছে। ওই বিষয়ের সাথে, ওই সাপ্লাই চেনের সাথে আপনারা সংযুক্ত যারা স্কিন এবং মার্চেন্ট হাইড অ্যাসোসিয়েশন আছেন, আপনারা যাদের কাছে সংগ্রহ করেন একটা মাঠ পর্যায়ে, সেইখানে দামের এই যে বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি কি এই জিনিসটা আপনারা দেখেছেন? বেশি দাম? হ্যাঁ, এখন সারা দেশেই নির্ধারিত আমরা যা দাম দেওয়া হয়েছিল, রেট যেটা দেওয়া হয়েছে তার চেয়ে বেশি দামে সারা দেশে ক্রয় বিক্রয় হয়েছে। হ্যাঁ, সারা দেশেই হয়েছে। তাহলে এখানে আমাদের এই বাংলাদেশ ফিনিশ লেদার অ্যাসোসিয়েশন সদস্যরা ক্রয় করেছে, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন সদস্যরা ক্রয় করেছে, আমরা আমাদের হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন সদস্যরা আমরা ক্রয় করেছি, প্লাস এর সঙ্গে মৌসুমী ব্যবসায়ীরা আমাদের চামড়াগুলো ক্রয় করেছে। ইন্ডিয়ান দালালের মাধ্যমে যে শ্রেণীটা আছে তারাও ক্রয় করেছে। এর ফলে এই চামড়াটার দামটা বেড়ে গেছে। দাম বেড়ে যাওয়াতেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। তাহলে কি আপনার কি মনে হয় না যে আপনাদের লক্ষ্যমাত্রা সংগ্রহ আছে সেটা পূরণ হবে? না, এখানে দেখুন যে ট্যানারি মালিকরা কিন্তু দামটা দিয়েছে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে। এখানে কোনো সুযোগ নেই যে চামড়ার মূল্য বেশি দিয়ে কিনবে কোনো ট্যানারি মালিক, কারণ প্রত্যেক ট্যানারি মালিক যদি চামড়ার মূল্য বেশি দিয়ে কিনে তাহলে তারা লসের সম্মুখীন হবে। এবং আপনারা জানেন যে আমাদের কিন্তু একটা চামড়ার সিজন থাকে, আমাদের উইন্টারে, আমাদের ক্রিসমাসে কিন্তু একটা হিউজ ডিমান্ড থাকে ইউএসএ এবং আপনার ইউরোপীয় ইউনিয়নে। এখানে আপনার বছরে 70% চামড়া আপনার ব্যবহৃত হয়। এখন আমাদের যে প্রোডাক্টগুলো এখন কিন্তু আউটলেট হবে আগামী মাস থেকে, সুতরাং এখানে কোনো সুযোগ নেই 3 মাস 4 মাস আমাদের কিন্তু অর্ডার কিন্তু ধীরে ধীরে কমবে। খুবই স্বাভাবিক। কিন্তু আপনার যে দামটা নির্ধারণের ক্ষেত্রে অন্য যে পারিপার্শ্বিক সমস্যার কথা আমরা বলছি, সেই বিষয়টা যদি আপনি বিবেচনা না নিয়ে আসেন, তাহলে কি আপনার কি মনে হয় যে আপনার যে লক্ষ্যমাত্রা চামড়া সংগ্রহ সেটা আপনি করতে পারবেন? অবশ্যই লক্ষ্যমাত্রা আপনার অর্জন হবে না, কারণ কোনো ট্যানারি মালিকই হাই রেট আপনার ব্যাংক লোন নিয়ে, হাই ইন্টারেস্টে ব্যাংক লোন নিয়ে চামড়া কিনে আপনার এই দামে যদি আপনার বিক্রি করতে হয়, পার স্কোয়ার ফিটে 15 থেকে 20 টাকা করে লস দিবে। সুতরাং আমি মনে করি যে কয়টা ট্যানারি এখন সাস্টেন করছে এই ঢাকাতে, তারাও আপনার ব্যাংকরাপ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং আমি মনে করি ট্যানারি মালিকরা খুব অ্যাগ্রেসিভ না চামড়া কেনার ব্যাপারে, তারা বুঝে শুনে আপনার ক্রয় করছে। তাই ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব হোসেন, আপনার কাছে প্রশ্ন, যে একটু ভিন্ন বিষয়ে আমরা চলে যাই। সেটা হচ্ছে ট্যানারি শিল্পের যে রিলোকেশনের কথা আমরা শুনে আসছি, স্থানান্তরের কথা শুনছি, যে সাভারে যেখানে হবে সেইখানে যারা আপনারা স্কিন এবং হাইড মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছেন, তাদের কি ওখানে অ্যাকোমোডেট করা হচ্ছে, বা আমরা জানি যে হচ্ছে না আপনাদের? সেক্ষেত্রে আপনারা যে পরিবেশে কাজ করছেন ঢাকার পোস্তায়, সেইখানের পরিবেশে কি আসলে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, বা কি অবস্থা? আমাদের জন্য কোনো এই চামড়া শিল্পনগরীতে এখন পর্যন্ত চামড়া আমরা বরাদ্দ পাইনি। সরকারের কাছে আমরা আবেদন করেছি 30 একর জায়গার জন্য, যে আমাদের বরাদ্দের জন্য, যেহেতু এটা চামড়া শিল্পনগরী করতেছে, সেখানে কেমিক্যালস থাকবে, আমরা কাঁচা সংগ্রহ যারা কারে আছে থাকবে, এর সঙ্গে ব্যাংক এক্সেট্রা সবকিছুই থাকবে একটা শিল্পনগরীতে যা হয় আর কি। সরকারের বরাবর আমরা 30 একর জায়গা আবেদন করেছি। আরেকটা ব্যাপার হলো, যে কথাটা আমি বলতে চাচ্ছি, আমরা কিন্তু সবসময় এই চামড়াগুলি ট্যানার্স অ্যাসোসিয়েশন সদস্যদের কাছে এবং ফিনিশ লেদার অ্যাসোসিয়েশন সদস্যদের কাছে বিক্রি করি। এবং আমাদের কিন্তু মার্কেটটা প্রথমে কিন্তু হয়েছিল, এই যে আমাদের যে পোস্তা কাঁচা চামড়ার মার্কেট, এটা কিন্তু ব্রিটিশ পিরিয়ডে হয়েছিল, ট্যানারি শিল্পের আগে হয়েছে। এবং ট্যানারি শিল্পটা কিন্তু বুড়িগঙ্গার পাশাপাশি করেছে, এবং পোস্তা মার্কেটটা কিন্তু বুড়িগঙ্গার পাশাপাশি করেছে, যাতে করে কাছাকাছি চামড়া সংগ্রহ করা যায়, ইজিলি করা যায় এবং ইজিলি মুভ করা যায়। তাই আমরা যদি ওদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আরেকটা পয়েন্ট এখানে রয়ে গেছে, আমরা কিন্তু এটা ক্যাশ অ্যান্ড ক্রেডিট লাইনের সেলটা করি, মোস্টলি কিন্তু ক্রেডিট লাইনের চামড়াটা সেল করি, 95% চামড়া ক্রেডিট লাইনের সেল করি, শত কোটি টাকা আমাদের ইনভলভমেন্ট আছে। আমরা যদি ওদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে এই যে ফান্ড, এই যে শত টাকা ইনভলভমেন্টগুলি, এই টাকাগুলি কিন্তু আমাদের ফিরে আসতে কিন্তু সমস্যা হবে। জনাব শাহিন আহমেদ, আপনার কি মনে হয় যে যদি আপনার যে সাপ্লাইয়ের অংশটা যদি এখানে না যেতে আসে,
সাভারে না যায়, তাহলে কি আসলে মূল যে উদ্দেশ্য আমরা সেখানকার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ট্যানারি যেটা কথা বলছি সেটা কি আসলে অর্জিত হবে কিনা? দেখুন, এখানে যে আমাদের সাথে সরকারের কিন্তু চুক্তি হয়েছিল 2003 সালে, এই 10 বছর ধরে এই চামড়া শিল্পনগরে আপনার স্থানান্তর প্রক্রিয়া ঝুলে আছে। আমরা আবার গত 13ই অক্টোবর আমরা নতুন করে এমইউ সাইন করেছি। সেই এমইউতে কিন্তু আপনার নতুন করে আপনার প্রজেক্ট এবং 200 একর আরও নতুন জায়গা আপনার অ্যাকুইজিশন করার কথা, কিন্তু আমি বাস্তবতার সাথে আমি কোনো মিল পাচ্ছি না। যেহেতু একটা পরিপূর্ণ শিল্পনগরী করতে হলে ওইখানে আপনার যারা আজকে বাই প্রোডাক্টের সাথে জড়িত, যেমন আমাদের ট্যানারি শিল্পে 20 টনস বর্জ্য আপনার প্রতিদিন বের হচ্ছে। এই 20 টনস বর্জ্য কিন্তু আপনার এই বাই প্রোডাক্ট যারা তৈরি করছে, গ্লু, জিলাটিন সব বিভিন্ন প্রোডাক্ট তৈরি করছে, তারা কিন্তু ব্যবহার করছে। তাদেরকে এখানে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। এখানে আমাদের হাইডেন মার্চেন্ট অ্যাসোসিয়েশন দীর্ঘদিন যাবত এখানে পোস্তার পুরান ঢাকার আপনার এখানের উপরে ব্যবসা করছে, কিন্তু ওইখানে সংকীর্ণ হয়ে যাচ্ছে জায়গা দিন দিন, কিন্তু তাদের ব্যাপারে ওইখানে কোনো নেওয়ার কোনো পরিকল্পনা হয়নি। এবং কেমিক্যাল ব্যবসায়ী আছেন, ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, ট্যানারিবিহীন এক্সপোর্টার আছেন, তাদের ব্যাপারে আপনার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যার ফলে দেখা যায় যে এখানে আমি মনে করি যে একটা পরিপূর্ণ শিল্পনগরী হবে না, এবং যদি পরিপূর্ণ শিল্পনগরী করতে হয় তাহলে এদেরকে সবাইকে নিয়ে আপনার ওখানে যেতে হবে এবং পরিবেশ বান্ধব একটা শিল্পনগরী। আমাদের হাতে সময় খুবই কম, আপনি সংক্ষেপে বলতেন আপনারা কি এই বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের সাথে যোগাযোগ করেছেন বা তাদের কি ধরনের প্রতিক্রিয়া পেয়েছেন? শিল্প মন্ত্রী মহোদয়ের বরাবরে আমরা 30 একর জায়গার জন্য আবেদন করেছি এবং কথাবার্তা আমাদের চলছে। তো তিনি আশ্বস্ত করেছেন পরবর্তী ফেসে আমাদের জায়গা দেওয়ার ব্যাপারে তিনি আশ্বস্ত করেছেন আমাদেরকে। আমরা আশা করব যে সরকার পরবর্তী পর্যায়ে আপনাদের জন্য ব্যবস্থা করবেন, তাহলে আমাদের যে মূল উদ্দেশ্য পরিবেশ সংরক্ষণ সেটা সম্ভব হবে না। জনাব আলী হোসেন আপনাকে ধন্যবাদ, জনাব শাহিন আহমেদ আপনাকে ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। আমাদের সময় সর্বজন আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকেও ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাদ্যগঞ্জ থেকে মধ্যে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।